দেশে চলছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্রান্সের ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর ১৭তম আসর। আইপিএল মানে যে অর্থের ছড়াছড়ি, এমন বলাটা মোটেও অত্যুক্তি হবে না। ফ্রাঞ্চাইজিগুলো যেন টাকার বস্তা নিয়ে হাজির হয় নিলাম অনুষ্ঠানে। কোটি কোটি রুপিতে তারা দলে ফেরায় এক একজন তারকা ক্রিকেটারকে। এমনকি নিতান্তই অখ্যাত অপরিচিত ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য অনেক সময় যে বিপুল পরিমাণ অর্থ তারা ব্যয় করে, তা দেখে রীতিমতো চোখ কপালে ওঠে সাধারণ ক্রিকেট সমর্থকদের। 10টি ফ্র্যাঞ্চাইজি অর্থ খরচ করে জলের মতো, তা কি কেবলই ক্রিকেটকে ভালোবেসে? গত 2022 মৌসুমে নতুন দল হিসেবে নাম লেখানো গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টসের কথা ধরা যাক। নিজেদের প্রথম আসরেই তারা খরচ করেছে যথাক্রমে 226.54 কোটি রুপি এবং 233.69 কোটি রুপি। শুধু কি তাই, ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই থেকে ফ্রাঞ্চাইজি মালিকানা কিনতে খরচ করতে হয়েছে যথাক্রমে 5,625 কোটি রুপি এবং 7,090 কোটি রুপি। কেন এই বিপুল বিনিয়োগ? আইপিএলের চ্যাম্পিয়ন দল তো প্রাইজ মানি হিসেবে পায় মাত্র 20 কোটি রুপি। তাহলে ফ্রাঞ্চাইজিগুলো কেন খরচ করে এমন কাঁড়ি কাঁড়ি টাকা? ক্রিকেটারদের পেছনে এত অর্থ কীভাবে খরচ করে ফ্রাঞ্চাইজিগুলো? এত অর্থ খরচের পর আদৌ কি তাদের হাতে আর কিছু অবশিষ্ট থাকে? কিসের আশায় তারা প্রতি বছর আইপিএলকে কেন্দ্র করে এতটা মেতে ওঠে? এ কি শুধু ক্রিকেটের প্রতি অনুরাগ, নাকি একটা ব্যবসা মডেলও আছে এর মধ্যে? অনেকেই হয়তো ভাবছেন সব কিছুতে লাভ ক্ষতির হিসাব দেখার কী বা প্রয়োজন। ফ্রাঞ্চাইজি মালিকেরা ক্রিকেট খেলাটাকে ভালোবাসে, তাই তারা আইপিএল দল কেনে আর সব কাজ বাদ দিয়ে আইপিএল নিয়ে কয়েকটা মাস ব্যস্ত থাকে। কিন্তু না, যারা এমনটা ভাবছেন তাদের এই ধারণা একদমই ভুল। প্রকৃত বাস্তবতা মোটেও সেরকম না। আসলে এমন বিপুল বিনিয়োগে আছে বিপুল মুনাফা অর্জনের কৌশলও। আর এটি কেবল ফ্রাঞ্চাইজি কিংবা বিসিসিআই না, এমনকি ভারতের জিডিপিতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। আইপিএলে প্রতিটি ফ্রাঞ্চাইজি মালিকই বিশাল বড় ব্যবসায়ী, ক্রিকেট নয়। ব্যবসায়িক লাভ ক্ষতি তাদের কাছে মুখ্য বিষয়। আইপিএল থেকে লাভ না হলে খামোকা তারা একে এত বেশি গুরুত্ব দিত না। আইপিএল তাদের জন্য দারুণ অর্থকরী ও লাভজনক বলেই বছরে বড় একটা সময় তারা খুশি মনে আইপিএলের পেছনে ব্যয় করতে পারে। এমনকি কোনো দল মাঠের খেলায় একদমই সুবিধা করতে না পারলেও সেসব ফ্রাঞ্চাইজির মালিক মোটেও হতাশ হয়ে পড়ে না, বরং পরের বছর ঠিকই আবার নতুন উদ্যমে দল গোছানো শুরু করে দেয়। এখন চলুন জেনে নিই আইপিএলে অংশগ্রহণকারী ফ্রাঞ্চাইজিগুলোর লাভের উৎস কী, কেনই বা আইপিএলকে কেন্দ্র করে তাদের এত মাথামাথি, কী সেই ব্যবসায়িক কৌশল, কীভাবে অর্থ উপার্জন করে দলগুলো। নাম্বার 1, মিডিয়া সত্ত্ব। আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর সবচেয়ে বড় আয়ের উৎস হলো সম্প্রচারকারী টিভি চ্যানেল এবং অনলাইন স্ট্রিমারদের কাছ থেকে প্রাপ্ত অর্থ। 2008 সালের শুরুর পর থেকে 2016 সাল পর্যন্ত আইপিএল ম্যাচ সরাসরি সম্প্রচার হয়েছে সোনি চ্যানেলে। সোনি নেটওয়ার্ক বিসিসিআই থেকে এই টেলিভিশন সম্প্রচার সত্ত্ব কিনে নেয় 8,000 কোটি রুপির বিনিময়ে। 2017 থেকে 2022 এই 5 বছরের জন্য সম্প্রচার সত্ত্ব পায় স্টার পোস্ট নেটওয়ার্ক 16,000 কোটি রুপিতে। আর 2023 থেকে 2027 এই 5 বছরের জন্য আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে ডিজনি স্টার, ভাইকম 18 এবং টাইমস ইন্টারনেট। বিনিময়ে গুনতে হয়েছে রেকর্ড 48,390 কোটি রুপি। প্রাথমিকভাবে এই অর্থ বিসিসিআই গ্রহণ করে এবং তারপর তারা প্রতিটি ফ্রাঞ্চাইজিকে নির্দিষ্ট হারে তাদের ভাগের অর্থ বুঝিয়ে দেয়। এক্ষেত্রে কোন ফ্রাঞ্চাইজি কয়টি ম্যাচ খেলেছে এবং বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ কোন ফ্রাঞ্চাইজি খেলেছে, অর্থাৎ কাদের ম্যাচে বেশি দর্শক হয়েছে, এই বিষয়গুলো বিবেচনা করা হয়। সহজ কথায় বলতে গেলে রাউন্ড রবিন লেগ থেকে বাদ পড়ে যাওয়া দলগুলো মিডিয়া সত্ত্ব বাবদ যে অর্থ পায় তার তুলনায় প্লে অফ বা ফাইনালে খেলা দলগুলো বেশি অর্থ পায়। আর সবচেয়ে বেশি অর্থ পায় ফাইনালে খেলা দুটি দল। এছাড়াও টাইটেল স্পন্সরশিপ, টুর্নামেন্টের নামটাও বিক্রি করে বিসিসিআই। আইপিএলের আগে ওই স্পন্সর প্রতিষ্ঠানের নাম জুড়ে হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম। 2008 থেকে 2012 পর্যন্ত আইপিএলকে বলা হতো ডিএলএফ আইপিএল, এরপর পেপসি আইপিএল, ভিভো আইপিএল, ড্রিম 11 আইপিএল হয়ে এখন টাটা আইপিএল। এটাই হলো টাইটেল স্পন্সরশিপ। নামি দামি কোম্পানি এবং শিল্পগোষ্ঠী আইপিএলের সঙ্গে নিজেদের নাম জুড়ে প্রচারণার কাজ চালাতে চায়। এজন্য অবশ্য অন্য নানা প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই তো আছে। সে কারণে টাইটেল স্পন্সরশিপের অর্থ বাড়ছে ক্রমশ। বর্তমান স্পন্সর টাটা, এজন্য প্রতি মৌসুমে দিয়েছে 330 কোটি রুপি এবং এই অর্থেও ভারতীয় বোর্ড এবং ফ্রাঞ্চাইজিদের হিসাব 50-50। এছাড়াও ম্যাচ চলাকালীন সময়ে স্ট্র্যাটেজিক্স টাইম আউট স্পন্সর, পাওয়ার প্লে স্পন্সর সহ আরও বেশ কিছু স্পন্সরশিপ কেন্দ্রীয় রাজস্বের অধীনে। সবগুলোতে বিসিসিআই ফ্রাঞ্চাইজিদের সমান ভাগ। এছাড়া সম্প্রচারকারী চ্যানেল যদি কোনো ফ্রাঞ্চাইজি অথবা তাদের নির্দিষ্ট এক বা একাধিক খেলোয়াড়কে নিয়ে বিশেষ অনুষ্ঠান করতে চায়, সে বাবদও ওই ফ্রাঞ্চাইজি মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে। মিডিয়া সত্ত্ব এবং টাইটেল স্পন্সরশিপ থেকে প্রতিটি আইপিএল ফ্রাঞ্চাইজি 60 থেকে 70% লাভ করে থাকে। নাম্বার 2,
ব্র্যান্ড স্পন্সরশিপ। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর দ্বিতীয় সর্বোচ্চ আয়ের উৎস হল ব্র্যান্ড স্পন্সরশিপ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কয়েকটি ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয় এবং নিজেদের জার্সি ও টিম কিটে সেসব ব্র্যান্ডের লোগো প্রদর্শনের মাধ্যমে তাদের বিজ্ঞাপন করে থাকে। এমনকি কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের হোম গ্রাউন্ডের বাউন্ডারির বাইরে কোনো ব্র্যান্ডের লোগো সমৃদ্ধ ব্যারিকেড লাগিয়ে অর্থ পেয়ে থাকে। স্পন্সররা যত স্পষ্টভাবে তাদের বিজ্ঞাপন দেখাতে চায় সে অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলো তত বেশি আয় করে থাকে। প্রধানত মূল ম্যাচের জার্সির বুকের কাজটায় এবং পেছনে খেলোয়াড়ের নামের নিচে প্রদর্শিত ব্র্যান্ড লোগো থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো সবচেয়ে বেশি আয় করে থাকে। এছাড়া ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি মোতাবেক ব্র্যান্ডগুলো চাইলে সেই ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়কে নিয়ে কোনো বিশেষ ইভেন্টের আয়োজনও করতে পারে। এছাড়া অনেক ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়ই তাদের প্রধান স্পন্সর ব্র্যান্ডের টিভি বিজ্ঞাপনে অংশ নিয়ে থাকে। এগুলোর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রচুর অর্থ পেয়ে থাকে। স্পন্সরশিপ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো 20 থেকে 30% লাভ করে থাকে। নাম্বার 3, টিকিট বিক্রি। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের হোম ম্যাচের জন্য টিকিট বিক্রি থেকে অর্জিত অর্থের সিংহভাগ পেয়ে থাকে। ফ্র্যাঞ্চাইজি মালিকেরাই মূলত হোম ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করে থাকে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থের সামান্য অংশ স্পন্সর এবং বিসিসিআইকে দেওয়া হয়, আর বাকি প্রায় 80% মতো অর্থই চলে যায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের পকেটে। ফ্র্যাঞ্চাইজি মালিকেরা তাদের ইচ্ছা মতো টিকিটের মূল্য নির্ধারণ করতে পারে বটে, তবে এক্ষেত্রে তাদেরকে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দিতে হয়। তাদের হোম গ্রাউন্ডের দর্শক ধারণ ক্ষমতা, তাদের দলের জনপ্রিয়তা, ওই শহরের সাধারণ মানুষের জীবনযাত্রার মান ইত্যাদি। এছাড়া টিকিটের দাম যেন এত বেশি হয়ে না যায় যে তা আগ্রহী দর্শকদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এ বিষয়টিও খেয়াল রাখতে হয় প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএল কর্তৃপক্ষ চায় যে কোনোভাবেই হোক গ্যালারি একটি আসনও যেন ফাঁকা না থাকে এবং টিভিতে বসে খেলা দেখার দর্শকদের যেন মনে হয় এবারের আসর খুবই হিট হয়েছে। এই বিষয়টি নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা অনেক সময় টিকিট বাবদ ন্যূনতম মূল্য নির্ধারণে বাধ্য হয়, যাতে খুব বেশি আগ্রহ না থাকা সত্ত্বেও দর্শক স্টেডিয়ামে এসে খেলা দেখে। টিকিট বিক্রি থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মূল লাভের 10% মতো উঠে আসে। নাম্বার 4, প্রাইজ মানি। প্রাইজ মানি বাবদ অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী 2018 আসরে চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস প্রাইজ মানি হিসেবে পেয়েছিল মোট 20 কোটি রুপি। এই অর্থকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। 10 কোটি রুপি দলের পুরো স্কোয়াড এবং কোচিং স্টাফদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছিল, আর বাকি 10 কোটি রুপি পেয়েছিল ফ্র্যাঞ্চাইজি মালিক। এছাড়া রানার্স আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদ পেয়েছিল 12.5 কোটি রুপি। প্লে অফে খেলা বাকি 2 দলও বেশ ভালো প্রাইজ মানি পেয়েছিল। 2008 সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস পেয়েছিল 4 কোটি 80 লক্ষ টাকা, আর সেই বছর রানার্স আপ দল চেন্নাই সুপার কিংস পেয়েছিল 2 কোটি 40 লক্ষ টাকা। ধীরে ধীরে যত মরশুম এগিয়েছে ততই বেড়েছে আইপিএলের প্রাইজ মানি। বর্তমানে সেই টাকার অঙ্ক জানলে অনেকেই অবাক হতে পারেন। এবার প্রায় প্রথমবারের তুলনায় 5 গুণ হতে চলেছে প্রাইজ মানি। 2024 সালে যেই দল আইপিএল চ্যাম্পিয়ন হবে সেই দল পাবে 20 কোটি টাকা, আর যেই দল ফাইনালে হেরে যাবে তারা পাবে 13 কোটি টাকা। প্রসঙ্গত 2023 সালের আইপিএলেও একই প্রাইজ মানি ছিল। নাম্বার 5, মার্চেন্ডাইজ বিক্রি। ক্লাব ফুটবলে, বিশেষ করে ইউরোপীয় ক্লাব ফুটবলে মার্চেন্ডাইজ বিক্রি আয়ের একটি বড় ভূমিকা পালন করে। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মূল লাভের 15 থেকে 20% আসে মার্চেন্ডাইজ বিক্রি থেকে। সে তুলনায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও বেশ পিছিয়ে আছে। তাদের মূল লাভের মাত্র 5% আসে মার্চেন্ডাইজ বিক্রি থেকে। কিন্তু এক্ষেত্রে ভুলে গেলে চলবে না, ক্লাব ফুটবল চলে সারা বছর ধরে। সে তুলনায় আইপিএলের উন্মাদনা থাকে বছরের মাস 2-1। তাই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মার্চেন্ডাইজ বিক্রির বাবদ এর চেয়ে বেশি লাভ করা কঠিনই বটে। তারপরও প্রতি বছরই মার্চেন্ডাইজ বাবদ লাভের পরিমাণ বাড়ছে। আইপিএল তো সবে 17 বছরে পা দিল। আজ থেকে আরও 5 বা 10 বছর পর হয়তো মার্চেন্ডাইজ বাবদ লাভের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মার্চেন্ডাইজ হিসেবে তাদের মূল জার্সির রেপ্লিকা, টুপি, ঘড়ি ইত্যাদি বিক্রি করছে। এ খাতে অদূর ভবিষ্যতে আরও নতুন নতুন উদ্ভাবনের সম্ভাবনা রয়েছে। নাম্বার 6, বিসিসিআই সেন্টার পুল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো মিডিয়া স্বত্ব বাবদ অর্থ তো পেয়েই থাকে। এর পাশাপাশি তারা আইপিএলের অফিসিয়াল স্পন্সরশিপ এবং পার্টনারশিপ বাবদও অর্থ পেয়ে থাকে। বিসিসিআইয়ের সেন্টার পুল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো কী পরিমাণ অর্থ লাভ করবে তা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, তবে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হলো লিগ টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর অবস্থান। নাম্বার 7, স্টল ভাড়া। প্রতিটি ম্যাচ চলাকালীন দর্শকরা যাদের খাবার ও পানীয় কিনতে পারেন সেজন্য স্টেডিয়ামের ভেতরে বিভিন্ন স্টল বসে। কিন্তু এসব স্টল ফ্র্যাঞ্চাইজিরা নিজেরা চালায় না, তারা কোনো তৃতীয় পক্ষের কাছে স্টল ভাড়া দেয় এবং তার বিনিময়ে তারা অর্থ পায়। সাধারণত তৃতীয় পক্ষের সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি প্রতি ম্যাচে বর্ধিত করা হয় এবং এই খাতে প্রতি স্টল থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর নির্দিষ্ট পরিমাণে অর্থ নিয়ে থাকে। নাম্বার 8, প্লেয়ার ট্রেডিং। প্রতি বছর আইপিএলের আগে একটি নিলাম অনুষ্ঠান হয়।
তবে এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মতো করে আইপিএলও নির্দিষ্ট সময়ের জন্য ট্রান্সফার উইন্ডো খোলা হয়। এই সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মধ্যে খেলোয়াড় অদল বদল করতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে একটি ফ্র্যাঞ্চাইজি একজন খুব বড় তারকা খেলোয়াড়ের বদলে নিজেদের দলে একজন সাধারণ বা গড়পড়তা মানের খেলোয়াড় নিয়েছে এবং সেই সাথে তারা মোটা অঙ্কের অর্থ ক্ষতিপূরণ হিসেবেও পেয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি বলা যায় তাহলে সবার ওপরে থাকবে বর্তমানে হার্দিকের গুজরাট থেকে মুম্বাইয়ে চলে আসা। নাম্বার 9, নিজেদের ব্র্যান্ডের প্রচারণা। স্পন্সরদের বিজ্ঞাপন প্রচার তো রয়েছেই, সেই সাথে আইপিএল কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য নিজেদের ব্র্যান্ডের প্রচারণা চালানোর খুব বড় একটা প্ল্যাটফর্ম। যেমনটি আগেই বলা হয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির মালিকই খুব বড় ব্যবসায়ী, ফলে তাদের অসংখ্য ছোট বড় ব্র্যান্ড এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কেনার মাধ্যমে তারা সেই সব ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের মুক্তে প্রচারণাও কিন্তু চালাতে পারছেন। এতক্ষণ তো বলা হলো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে লাভ করে থাকে, কিন্তু আপনাদের আগ্রহ নিশ্চয়ই এখনও মেটেনি। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে প্রতি বছর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো কী পরিমাণ লাভ করে থাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে 2018 মৌসুমে আইপিএলে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কমপক্ষে 75 কোটি রুপি লাভ করেছে, আর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি নাকি 100 থেকে 125 কোটি রুপি পর্যন্ত লাভ করেছে। তাই বর্তমানে সেই হিসাব কিন্তু আরও বেশি।